সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব এপ্রিলের পরেই বাংলাদেশে ফিরবেন, নতুন কৌশলে খেলা ঘোরাবেন নেত্রী হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে অবৈধ তারেক সরকারের ব্যর্থতা, জ্বালানি নেই, পানি নেই, কৃষক আছেন শুধু দিশেহারা হয়ে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব মরণব্যাধি জলতঙ্কের টিকাতেও তীব্র সংকট, মন্ত্রীর দাবি মজুদ আছে, মাঠ পর্যায়ে হাহাকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে শিক্ষক লাঞ্ছনার কালো অধ্যায় ও একটি রাষ্ট্রীয় অপরাধের দলিল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মার্কিন বাংলাদেশ বাণিজ্য চুক্তি, জাতীয় স্বার্থ ও নিরাপত্তা কি হুমকির মুখে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আইএমএফের ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তীব্র নিন্দা প্রতিবাদ জামায়াতের, ফখরুলের বক্তব্যে প্রমাণিত আবারও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইতিহাসে আর কোনো সরকার 2 মাসে এতটা অজনপ্রিয় হয়নি নাহিদ ইসলামের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আবার সংবাদে শিরোনামে হাসিনা। শিরোনামে আসার কারণ তার ঘরবাপসি। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদল ঘটেছে। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তারা সরকার গঠন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন। এই প্রেক্ষাপটে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টি আবার নতুন করে আলোচনায় উঠে এসেছে। আলোচনায় ওঠার অন্যতম কারণ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। সম্প্রতি তারেক রহমানকে একটি গণমাধ্যমের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রেক্ষিতে তার এবং তার দলের অবস্থান কী। তারেক রহমান সরাসরি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নন। তারেকের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে হাসিনা-সহ আওয়ামী লীগের প্রত্যাবর্তনের বিষয়টি। সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগপন্থী আইনজীবীরা। কয়েকটি পদ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরাও, তবে সেই সংখ্যা অনেকটাই কম। আর এই জয়ের খবর সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগ কর্মী। অনেকেই বলছেন ফের ঘুরগে হাওয়া। বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ, আর তাই নতুন করে দলকে চাঙা করতে চলছে মরিয়া চেষ্টা। বিবিসির খবর বলছে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সেদেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন শেখ হাসিনা, দিতে পারেন বার্তা। আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলের। সজীব ওয়াজেদ জয় একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আওয়ামী লীগ হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। আমরা শেখ মুজিবুর রহমানের পরিবার। আমরা এভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ এবং আমাদের দলের নেতাকর্মী সমর্থকদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি দেশে ফিরবেন, বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন। তবে ৭৬ বছরের মুজিব কন্যা দেশে একজন সক্রিয় রাজনীতিবিদ হিসেবে ফিরবেন কিনা তা স্পষ্ট করেননি জয়। প্রসঙ্গত ইতিমধ্যেই বাংলাদেশের একাংশে দাবি উঠেছে হাসিনাকে দেশে ফেরানো হোক। আবার আওয়ামী লীগের নেতাদের একাংশও বলতে শুরু করেন হাসিনা দেশে ফিরে তাদের পাশে দাঁড়াবেন। এই প্রসঙ্গে জাতীয় সংসদে তারেক রহমানের ভাষণের কথাও উল্লেখ করতে হয়। বক্তব্যের একটি অংশে তিনি শেখ মুজিব কেবল একটিমাত্র দলের নেতা ছিলেন না, তিনি ছিলেন এই ভূখণ্ডের অন্যতম প্রধান সংসদ সদস্য। তিনি ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। তারেক বলেন, বাংলাদেশের সংসদীয় রাজনীতির সূচনায় শেখ মুজিব একজন সংসদ সদস্য হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন তা ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। আমাদের উচিত ইতিহাসের সত্যকে সাহসের সঙ্গে স্বীকার করা। এদিকে আবার বেগম জিয়ার মৃত্যুর পর হাসিনা কিন্তু শোক প্রকাশ করেছিলেন। জিয়ার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে হাসিনা বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হল। সেই সময় থেকেই গুঞ্জন তৈরি হয় হাসিনা দেশে ফিরছেন।
শুধু সময়ের অপেক্ষা। যে দলটিকে নিয়ে ভাবা হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে মুছে ফেলা যাবে, সেই দলের কার্যালয়ে একে একে খুলছে। এখনও পর্যন্ত ৭২টি কার্যালয় খোলা হয়েছে। জামিনে মুক্তি পাচ্ছেন একের পর এক নেতা। এটা কি স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে একটা আসলে রিভার্স গিয়ার? আদালতের বক্তব্য বেশ পরিষ্কার। চার্জশিট দুর্বল, অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই। ৫ আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। ৭২টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবন্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের ৭২টি কার্যালয় খুলে গিয়েছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তা হলো, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব। ফরিদপুরের সালথা উপজেলার কৃষক তারা শেখ ১৭ বছর পর ধান লাগিয়েছেন। ১৭ বছরের স্বপ্ন, ১৭ বছরের অপেক্ষা। আর এখন জমিতে পানি দিতে পারছেন না, কারণ ডিজেল নেই। কয়েকদিন ধরে বিভিন্ন পাম্পে ঘুরছেন, খালি হাতে ফিরছেন। একদিন সামান্য কিছু পেয়েছিলেন, কিন্তু সেটুকু দিয়ে শেষ হয়নি। ফসল নষ্ট হওয়ার দিন গুনছেন তিনি। এই মানুষটার কথা কি বিএনপি সরকার একবারও ভেবেছে? ফেব্রুয়ারির ১২ তারিখে যে ভোটের নাটক মঞ্চস্থ হয়েছিল, সেই ভোটে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো ছিল না, সাধারণ মানুষ ভোট দিতে যায়নি। পুরো ব্যাপারটা ছিল নিজেদের মধ্যে একটা পাতানো খেলা। সেই খেলায় জিতে ক্ষমতায় এসেছে বিএনপি, আর তাদের তথকথিত মন্ত্রীরা এখন দেশ চালাচ্ছেন। দেশ চালানো মানে কি, সেটা তারা শেখ বুঝিয়ে দিতে পারবেন। দেশ চালানো মানে এপ্রিল মাসে কৃষক যখন মাঠে ধান নিয়ে বসে আছেন, তখন তাকে জ্বালানি দেওয়ার ব্যবস্থা করা। সেটা এই সরকার পারছে না। জেলার পেট্রোল পাম্প মালিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিজেই বলছেন, ডিপো থেকে পর্যাপ্ত তেল আসছে না, পাম্পগুলো চাহিদা মেটাতে পারছে না, টোকেন দিয়ে তেল দেওয়া হচ্ছে। ট্রাক্টর চালকরা পাচ্ছেন মাত্র ১০ লিটার করে। ১০ লিটার দিয়ে কতটুকু জমিতে সেচ দেওয়া যায়, সেটা কি মন্ত্রীরা জানেন? জানার কথাও না। সেনানিবাসের আরামে জন্ম নেওয়া দলের নেতারা মাঠের হিসেব কতটুকু বোঝেন, সেটা নিয়ে সন্দেহ থাকার যথেষ্ট কারণ আছে। বিএনপির ইতিহাস নতুন কিছু না। দুর্নীতি আর সন্ত্রাসের সাথে এই দলের সম্পর্ক দশকের পর দশক ধরে প্রমাণিত। কিন্তু এবার ক্ষমতায় এসেছে একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে, যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল না বললেই চলে। এই বৈধতাহীন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা রাখাটাই আসলে বোকামি। তারপরেও মানুষ আশায় থাকে, কারণ থাকাটাই মানুষের স্বভাব। তারা শেখের মতো কৃষকরা রাজনীতি বোঝেন কি বোঝেন না সেটা বড় কথা না। তারা বোঝেন জমিতে সময় মতো পানি না দিলে ধান মরে যায়। তারা বোঝেন পাটের চারা শুকিয়ে গেলে পুরো মরশুম শেষ। এই সহজ কথাটুকু যে সরকার বুঝতে পারে না, বা বুঝলেও ব্যবস্থা নিতে পারে না, সেই সরকারের মন্ত্রিপরিষদ শুধু নামেই মন্ত্রিপরিষদ। ফরিদপুরের কৃষকের কাছে এই মন্ত্রীদের কোনো মূল্য নেই, থাকার কথাও না। জ্বালানি সংকট হঠাৎ হয়নি, এটা পরিকল্পনাহীনতার ফল, অব্যবস্থাপনার ফল। আর অব্যবস্থাপনা বিএনপির পুরনো অভ্যেস। যে দলের জন্ম হয়েছে সংসদীয় গণতন্ত্রকে পাশ কাটিয়ে, যে দল বারবার পাতানো নির্বাচনের পথ বেছে নিয়েছে, সেই দলের কাছ থেকে সুশাসন আশা করাটা হয়তো ঠিক নয়। কিন্তু মানুষ যখন দিশেহারা হয়ে পড়েন, যখন একজন বৃদ্ধ কৃষক বলেন ফসল বাঁচাতে পারব কিনা জানি না, তখন এই প্রশ্নটা আসেই যে এই সরকার আসলে কার জন্য। হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর মিছিলের মধ্যেই দেশে মরণবাধী জলাতঙ্কের টিকার মজুদ নিয়ে চরম ধোঁয়াশা তৈরি হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে টিকার তীব্র সংকট থাকলেও স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন দাবি করেছেন, দেশে কোনো টিকারই ঘাটতি নেই। বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় জলাতঙ্কের টিকার জন্য হাহাকার চলছে। দরিদ্র রোগীরা হাসপাতাল থেকে টিকা না পেয়ে বাইরের ফার্মেসি থেকে চড়া দামে তা কিনতে বাধ্য হচ্ছেন, যা অনেকের ক্রয় ক্ষমতার বাইরে। বিশেষ করে কুকুরের কামড়ে তাৎক্ষণিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় আরআইজি ভ্যাকসিনের সরবরাহ সরকারিভাবে প্রায় বন্ধ রয়েছে। হাসপাতালগুলোকে নিজস্ব তহবিল থেকে টিকা কিনতে বলা হলেও বাজেটের অভাবে তারা তা সংগ্রহ করতে পারছে না। মুন্সিগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হসপিটালের তত্ত্বাবধায়ক জানিয়েছেন, টিকার পরিমাণ অত্যন্ত কম হওয়ায় তারা এখন রেশনিং করছেন। শুধুমাত্র অতি জরুরি ও দরিদ্র রোগীদের বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে, বাকিদের কিনে আনার পরামর্শ দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকার বাইরের উপজেলাগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ, সেখানে কোনো টিকাই পাওয়া যাচ্ছে না।
ভুক্তভোগীদের সাভার বা ঢাকার দূরবর্তী এলাকা থেকে এসে মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভিড় করতে হচ্ছে, যেখানে কেবল শতভাগ সরবরাহ নিশ্চিত আছে। এদিকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই-এর কেন্দ্রীয় গুদামেও জরুরি বাফার স্টক না থাকার তথ্য পাওয়া গেছে। কর্মকর্তারা স্বীকার করেছেন যে নিয়ম অনুযায়ী ৩ মাসের বাড়তি মজুদ রাখার কথা থাকলেও বর্তমানে তা শূন্যের কোঠায় নেমেছে। যক্ষ্মা, পোলিও, নিউমোনিয়া ও টাইফয়েড সহ ইপিআই-এর অধীনে থাকা ৯টি টিকার মধ্যে বেশ কয়েকটির মজুদ এখন তলানিতে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে মজুদ না থাকা মানেই অন্য কোনো সংক্রামক রোগের মহামারী ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি তৈরি হওয়া। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের এমন আশঙ্কার বিপরীতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন দেশে অন্তত ৬ মাসের টিকার মজুদ রয়েছে। মাঠ পর্যায়ের সংকটের কথা সাংবাদিকরা তুললে তিনি তা সরাসরি নাকচ করে দিয়ে বলেন, কেউ টিকা না পেয়ে ফেরত যাচ্ছে না। ইউনূসের নেতৃত্বাধীন সেই অনির্বাচিত প্রশাসনের আমলে শিক্ষাঙ্গনে যে মব সংস্কৃতি মাথাচাড়া দিয়েছিল তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। বিদেশি দূতাবাসের অর্থায়নে লালিত কিছু ইসলামপন্থী জঙ্গি সংগঠন এবং প্রত্যক্ষ সামরিক মদদে যখন জুলাইয়ের নৈরাজ্যের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করা হল, তার প্রথম শিকার হয়েছিলেন এই দেশের শিক্ষক সমাজ। অথচ প্রশ্নটা সোজা ছিল, কোনো শিক্ষকের বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে এদেশের আদালত আছে, প্রচলিত আইন আছে, কিন্তু সেই আইনের পথে না গিয়ে লাঠি হাতে মব তৈরি করে একজন প্রবীণ অধ্যাপক বা প্রধান শিক্ষককে ক্যাম্পাসে ঘিরে ধরে অপদস্থ করা, তার গায়ে হলুদ কাপড় চাপিয়ে দিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার যে বীভৎস দৃশ্য সারা দেশ দেখেছে, সেটা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় বহন করে না। যারা এই কাজগুলো করেছিল তারা জানে, আর যারা ক্ষমতার মসনদে বসেও এগুলো বন্ধে ব্যর্থ হয়েছিল তারাও জানে, এটা ছিল শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দেওয়ার পূর্বপরিকল্পিত নীল নকশা। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন হয়ে যাওয়া। সেই সময়কার পরিস্থিতি এমন এক সামাজিক বার্তা দিয়ে গেছে যে কারো চেহারা পছন্দ না হলে কিংবা কারো রাজনৈতিক মতাদর্শের সঙ্গে দ্বিমত থাকলে তাকে রাস্তায় নামিয়ে এনে মব জাস্টিসের নামে শায়েস্তা করাই বিধেয়। শিক্ষকতা পেশায় যুক্ত ব্যক্তিরা যুগের পর যুগ ছাত্র সমাজের কাছে যে সম্মানের আসনে অধিষ্ঠিত থাকতেন, মাত্র কয়েক মাসের ব্যবধানে সেই আসনটাকে কাদায় লেপটে দেওয়া হয়েছিল। যে শিক্ষকরা দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ার কারিগর, তাদেরই যখন নিজের প্রতিষ্ঠানে প্রবেশ করতে ভয় হয়, তখন বুঝতে হবে রাষ্ট্রের ভিত কতটা নড়বড়ে হয়ে পড়েছিল। বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এটা স্পষ্ট যে অন্তর্বর্তীকালীন অপশাসন শিক্ষকদের সুরক্ষা দিতে পারেনি। তারা শুধু ব্যর্থই নয়, বরং অনেক ক্ষেত্রে ঘটনার নীরব দর্শক বা পরোক্ষ মদতদাতা হিসেবে ভূমিকা রেখেছে। তাদের সেই অসরকারের সময়ে যেসব গুণী শিক্ষক জোরপূর্বক ক্যাম্পাস ছাড়া হয়েছেন, তারা এখনও চরম মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। একজন বিশ্ববিদ্যালয়ের ডিন বা কলেজের অধ্যক্ষকে গড়ে তুলতে রাষ্ট্রের কত বছরের শ্রম আর অর্থ ব্যয় হয়, তার কোনো হিসাব কি সেই সময় রাখা হয়েছিল? পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের পেছনে রাষ্ট্র যে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগ করে, স্রেফ একদল সন্ত্রাসীর চিৎকারে সেই বিনিয়োগকে বৃথা যেতে দেওয়া মানে রাষ্ট্রীয় সম্পদের চরম অপচয়। এখন যেহেতু নির্বাচিত সরকার ক্ষমতায় আছে, প্রত্যাশা এটাই যে সরকার এই বাধাগুলো নিজ দায়িত্বে চিহ্নিত করবে। শিক্ষকদের ফিরিয়ে আনার অনুকূল পরিবেশ তৈরি করতে গেলে স্থানীয় প্রভাবশালী মহল বা সেই পুরনো মবের দোসররা যাতে আবার মাথাচাড়া দিতে না পারে, সেই নিশ্চয়তা বিধান করতে হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে বলিষ্ঠ ভূমিকায় অবতীর্ণ হতে হবে। প্রতিটি উপজেলায় গিয়ে খোঁজ নিতে হবে কে কোথায় বসে আছেন, কেন ক্লাস নিতে পারছেন না। প্রয়োজনে প্রশাসনিক তদন্ত কমিটি করে সেই সব অন্ধকার শক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, যারা আজও একজন সম্মানিত শিক্ষককে শ্রেণীকক্ষে ফিরতে দিচ্ছে না। মনে রাখা জরুরি, শিক্ষকের এই মর্যাদাহানি শুধু ব্যক্তিবিশেষের উপর আঘাত নয়, এটা পুরো শিক্ষা ব্যবস্থা এবং সভ্যতার উপর আঘাত। একজন শিক্ষকের আত্মসম্মান ফিরিয়ে দেওয়া মানে আগামী প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে বাংলাদেশে বিচার বহির্ভূত মব সংস্কৃতির কোনো স্থান নেই। সেই ইউনূস সরকারকে যতই বিদেশি রাষ্ট্র ও জঙ্গি গোষ্ঠী হাততালি দিয়ে সমর্থন জানাক না কেন, বাংলাদেশের জনগণ ভালো করেই জানে শিক্ষকদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া সম্মান ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই কেবল শিক্ষাঙ্গনের সেই কলঙ্কিত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটানো সম্ভব। আর সেই দায়িত্ব বর্তমান নির্বাচিত সরকারকেই এখন নিতে হবে, নিঃসন্দেহে এবং অত্যন্ত কঠোর হাতে। গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাক্ষরিত
রেসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এবং জাতীয় নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তড়িঘড়ি করে সই হওয়া এই চুক্তিটিকে বাংলাদেশের বাণিজ্যিক ও নিরাপত্তা স্বার্থের জন্য বিপজ্জনক বলে অভিহিত করছেন বিশ্লেষকরা। বাণিজ্যের আড়ালে কৌশলী নিয়ন্ত্রণ। লোটাস সেন্টার ফর ডায়ালগের গবেষক ও ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে আপাতদৃষ্টিতে এই চুক্তিটিকে সাধারণ বাণিজ্যিক লেনদেন মনে হলেও এর গভীরে রয়েছে বাংলাদেশের নীতি নির্ধারণী ক্ষমতা খর্ব করার সুদূরপ্রসারী পরিকল্পনা। শুল্ক কমানো বা বাজার সুবিধা বাড়ানোর মোড়কে এই চুক্তি বাংলাদেশের নিয়ন্ত্রণমূলক ক্ষমতা, ডিজিটাল শাসন ব্যবস্থা এবং ভবিষ্যৎ কৌশলগত নমনীয়তাকে সংকুচিত করছে। পারমাণবিক শক্তিতে মার্কিন হস্তক্ষেপের শর্ত। চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে অনুচ্ছেদ 4.3.5কে। এই শর্ত অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, ফুয়েল রড বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যা মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিহার্য স্বার্থ ক্ষুণ্ণ করে। জ্বালানি নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের সার্বভৌমত্বের চেয়ে মার্কিন অগ্রাধিকারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি বাংলাদেশের দীর্ঘমেয়াদী জ্বালানি অবকাঠামো এবং কৌশলগত ক্রয় ক্ষমতার ওপর সরাসরি হস্তক্ষেপ। একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে একটি দেশের সার্বভৌম জ্বালানি নিরাপত্তার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করা নজিরবিহীন। এর মাধ্যমে বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের কাঠামোতে মার্কিন কৌশলগত পছন্দগুলোকে গেঁথে দেওয়া হয়েছে। ভূরাজনৈতিক বিশ্লেষক। তৃতীয় দেশের সাথে সম্পর্কের ওপর প্রভাব। ভূরাজনৈতিকভাবে বাংলাদেশ বর্তমানে বিভিন্ন পরাশক্তির টানাপড়নের কেন্দ্রে অবস্থান করছে। বিশ্লেষকরা বলছেন এই চুক্তির ফলে বাংলাদেশ তার কৌশলগত নমনীয়তা বা স্ট্র্যাটেজিক ফ্লেক্সিবিলিটি হারাতে পারে। চুক্তির বেশ কিছু ধারা এমনভাবে সাজানো হয়েছে যা ভবিষ্যতে তৃতীয় কোনো দেশের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক দরকষাকষির পথ রুদ্ধ করে দেবে। জবাবদিহিতার দাবি। চুক্তিটি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে যে কেন একটি অন্তর্বর্তীকালীন সরকার তাদের মেয়াদের একেবারে শেষ পর্যায়ে এত বড় একটি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নিল। সমালোচকদের দাবি, যারা এই চুক্তির আলোচনা ও স্বাক্ষরের নেপথ্যে ছিলেন তাদের জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জাতীয় নির্বাচনের প্রাক্কালে কেন বিষয়টিকে গোপন রাখা হলো বা দ্রুত শেষ করা হলো তার স্বচ্ছ ব্যাখ্যা প্রয়োজন। সামান্য বাণিজ্যিক সুবিধার বিনিময়ে দেশের দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে। উপসংহার। এই চুক্তিটি কেবল একটি বাণিজ্যিক দলিল নয়, বরং এটি একটি কাঠামোগত অসম চুক্তি হিসেবে প্রতীয়মান হচ্ছে। স্বল্পমেয়াদী কিছু বাণিজ্যিক লাভের আশায় বাংলাদেশ তার দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী স্বাধীনতা বা লিভারেজ হারিয়ে ফেলছে কিনা এখন সেটিই বড় প্রশ্ন। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার বক্তব্যকে হুমকি, অগণতান্ত্রিক ও অনভিপ্রেত উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামী বলছে, তার এই বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে তারা জাতীয় সংসদের বিরোধী দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এদেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। শনিবার ২৫শে এপ্রিল রাতে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে অসাংবিধানিক, অনাকাঙ্ক্ষিত এবং অশোভন বক্তব্য দিয়েছেন, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিকভাবে নির্মূল করার হুমকি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা গণতন্ত্রের ভাষা নয়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত বক্তব্য দিয়ে তিনি পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলেছেন, যা মোটেই সমীচীন নয় এবং অত্যন্ত দুঃখজনকও বটে। তার মতো দায়িত্বশীল নেতার কাছ থেকে দেশবাসী এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আশা করে না। তার এই বক্তব্য অতীতের মতো দেশকে সহিংসতা ও উস্কানিমূলক নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়ার ইঙ্গিত বহন করে।
জামায়াত সেক্রেটারি বলেন, যেই মুহূর্তে দেশের ১৮ কোটি মানুষ এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে একদলীয় ফ্যাসিবাদী শাসকদের দেশ থেকে বিতাড়িত করে দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূলের হুমকি দিয়ে বিএনপি মহাসচিব একদলীয় আওয়ামী ফ্যাসিবাদের সুরে কথা বলেছেন। তার এই বক্তব্যেই প্রমাণিত হচ্ছে যে তারা জাতীয় সংসদের বিরোধী দলকে পুরোপুরি রাজনৈতিকভাবে নির্মূল করে এ দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসন কায়েমের ষড়যন্ত্র করছেন। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, সচেতন দেশবাসী মনে করে কোনো দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মতো উস্কানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়ত্বেরই পরিচয় দেয়। তিনি বলেন, বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি ১৭.৫ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। সুতরাং আমি আশা করি যে এই ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। অনুরূপভাবে কেউ বা কোনো দল জামায়াতে ইসলামীকে নির্মূল করার ষড়যন্ত্র করলে এই দেশের জনগণ তাদেরও একইভাবে প্রত্যাখ্যান করবে। কাজেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করার হুমকি দিয়ে ভয় দেখিয়ে কাবু করা যাবে না। এই ধরনের অগণতান্ত্রিক ও উস্কানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ চুক্তি নিয়ে উভয় সংকটে পড়েছে বিএনপি সরকার। ঋণের শর্ত পূরণ করতে গেলে বড় ধরনের মূল্যস্ফীতির আশঙ্কা, অন্যদিকে ঋণ না পেলেও রিজার্ভ সংকট, বৈদেশিক মুদ্রার বিনিময় হারে অস্থিতিশীলতা তৈরি এবং আন্তর্জাতিক আস্থা হারানোর মতো শঙ্কার মুখে পড়তে হতে পারে সরকারকে। এটিকে সরকারের জন্য কঠিন পরিস্থিতি উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, আওয়ামী লীগের আমলে দেশের অর্থনীতিতে যে বিপর্যস্ত অবস্থা ছিল সেখানে অন্তর্বর্তী সরকারের আমলে কিছুটা স্বস্তি ফিরেছিল, কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাংলাদেশের রেমিট্যান্সের প্রধান উৎস নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আইএমএফের ঋণ কর্মসূচি থেকে বের হওয়া সম্ভব হবে না। অর্থনীতির সংকটময় সময়ে কঠিন শর্তে ঋণ চুক্তি করেছিল আওয়ামী লীগ সরকার। এখনও সেই সংকট কাটিয়ে উঠতে পারেনি দেশ। পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মাসরুর রিয়াজ আমার দেশকে বলেন, দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমাদের আইএমএফের ঋণ চুক্তিতে থাকতে হবে। রিজার্ভের পরিমাণ বাড়লেও এটি কাঙ্ক্ষিত অবস্থায় নেই। আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য ৫ থেকে ৬% আমদানি বাড়াতে হবে, কিন্তু আমদানি বাড়ানোর জন্য আমাদের রিজার্ভ যথেষ্ট নয়। আমাদের চলতি লেনদেন ভারসাম্যে কয়েকশো মিলিয়ন উদ্বৃত্ত হলেও সার্বিক লেনদেন ভারসাম্যে এখনও বড় ধরনের ঘাটতির মধ্যে রয়েছে। রেমিটেন্সের কারণে রিজার্ভে ও চলতি হিসাব ভারসাম্যে উদ্বৃত্ত হলেও কোনো কারণে এটি বাধাগ্রস্ত হলে আমাদের মুদ্রা বিনিময় হারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। তিনি আরও বলেন, সব ধরনের ভর্তুকি তুলে নেওয়া এবং সব ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা বাতিল করার মতো আইএমএফ যেসব শর্ত দিয়েছে সেগুলো খুব সহসা বাস্তবায়ন সম্ভব নয়। এক্ষেত্রে সরকার একটি পরিকল্পনা তুলে ধরতে পারে। এজন্য দক্ষ নেগোসিয়েশনে যেতে হবে। ২০২৩ সালের জানুয়ারিতে $৪.৭ বিলিয়ন ঋণ চুক্তি করে সরকার। অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের জুনে আরও $৮০ কোটি বেড়ে ঋণের আকার দাঁড়ায় $৫.৫ বিলিয়ন। আওয়ামী লীগের আমলে ২ কিস্তিতে অর্থ ছাড় দেয় আইএমএফ। এর মধ্যে ২০২৩ সালের ৩০ জানুয়ারি প্রথম কিস্তিতে $৪৭.৭ কোটি ঋণ দেওয়া হয়। অর্থনীতি ও নীতিগত শর্ত আংশিক পূরণে ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির $৬৮ কোটি ছাড় দেয় ঋণদাতা প্রতিষ্ঠানটি। অন্তর্বর্তী সরকারের আমলে ৩টি কিস্তি পাওয়া যায়। ৫ কিস্তিতে ঋণের $৩৬৪ পেয়েছে সরকার। ষষ্ঠ কিস্তিতে $১.৩ বিলিয়ন ঋণ পাওয়ার কথা থাকলেও শর্ত পূরণ না হওয়ায় আইএমএফ সে অর্থ ছাড় দেয়নি সরকার।
মূলত জ্বালানি ও বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানো, ব্যাংকিং খাতে সংস্কার ও খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনা, রাজস্ব খাতে সংস্কার ও জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার বৃদ্ধির যেসব শর্ত রয়েছে সেগুলো পূরণ না হওয়ায় গত ১৩ থেকে ১৮ এপ্রিল অনুষ্ঠিত আইএমএফের বসন্তকালীন বৈঠকে ষষ্ঠ কিস্তির অর্থছাড়ের প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতির কারণে ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। ব্যয় মেটাতে ব্যাংকিং খাত থেকে বড় ধরনের ঋণ করতে হচ্ছে সরকারকে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় ধরনের ভর্তুকি, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কারণে সরকারের ব্যয়ের পরিমাণ বাড়ছে। সাধারণত আইএমএফ যে কোনো খাতে ভর্তুকির বিষয়ে সংরক্ষণশীল নীতি অনুসরণ করে থাকে এবং ভর্তুকি কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আইএমএফের ঋণ চুক্তির অন্যতম শর্ত হচ্ছে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে জ্বালানি তেল ও বিদ্যুতে ভর্তুকির পরিমাণ শূন্যে নামিয়ে আনা। বিশ্বব্যাপী যখন জ্বালানি তেলের দাম বাড়ছিল তখন সরকারের মন্ত্রী ও উপদেষ্টারা দাম না বাড়িয়ে ভর্তুকি অব্যাহত রাখার ঘোষণা দেন। অপরদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫ সংশোধনের মাধ্যমে এস আলমের মতো লুটেরা গোষ্ঠীকে আবার ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার পথ তৈরি হয়। এছাড়া রাজস্ব সংস্কারের অংশ হিসেবে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ বাস্তবায়ন অধ্যাদেশ ২০২৫ জাতীয় সংসদে অনুমোদন দেয়নি সরকার। বিএনপি সরকারের এসব উদ্যোগকে আইএমএফের নীতির প্রতি এক ধরনের উদাসীনতা এবং ভুল বার্তা হিসেবে আইএমএফ গণ্য করতে পারে। কিস্তি ছাড় না হওয়ার পেছনে এসবের প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অবশ্য আইএমএফের অর্থছাড় না হওয়ার পরপরই ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম ১৫ থেকে ২০ টাকা বাড়ায় সরকার। তবে আইএমএফের ঋণের শর্ত পূরণে নয়, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে দেশের অভ্যন্তরীণ বাজেট ব্যবস্থাপনার প্রয়োজনে বাজারভিত্তিক ফর্মুলা অনুযায়ী দাম সমন্বয় করা হয়েছে, জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়টিও সরকারের বিবেচনাধীন রয়েছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বর্তমানে উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে অর্থনীতিবিদরা মনে করছেন। জানা গেছে, জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধি সহ সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে $3.15 বিলিয়ন মতো ঋণ সহায়তা চেয়েছে সরকার। আইএমএফের কাছ থেকেও আরও ঋণ সুবিধা আশা করছে সরকার। সাধারণত আইএমএফের শর্ত পূরণকে ঋণ প্রাপ্তির মানদণ্ড হিসেবে অন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলি বিবেচনা করে। এই অবস্থায় আইএমএফের শর্ত পূরণে ব্যর্থ হলে এসব ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা তৈরির আশঙ্কা রয়েছে। আইএমএফের ঋণের শর্ত হিসেবে ২০২৩ সালের জুলাইয়ে রিজার্ভের হিসাব পদ্ধতিতে পরিবর্তন আনে বাংলাদেশ। আগে গ্রস হিসাবে রিজার্ভকে দেখানো হতো, এখন বিএমপি 6 অনুযায়ী হিসাব দেখানো হয়। এর ফলে প্রকৃত ব্যবহারযোগ্য রিজার্ভ দেখানো হচ্ছে। এছাড়া আইএমএফ কৃত্রিমভাবে ডলারের মূল্যমান ধরে রাখার পরিবর্তে চাহিদা ও যোগানের ভিত্তিতে অর্থাৎ ডলারের দাম বাজার ব্যবস্থার উপর পুরোপুরি ছেড়ে দেওয়ার শর্তারোপ করে। ২০২৫ সালে অন্তর্বর্তী সরকার সে ব্যবস্থা চালু করে। যদিও স্থিতিশীলতা ধরে রাখতে বাংলাদেশ ব্যাংক সময় সময় ডলার ক্রয় বিক্রয় করেছে। ব্যাংকের সংস্কারে আইএমএফের শর্তের মধ্যে খেলাপি ঋণের পরিমাণ হ্রাস, রাজনৈতিক বা প্রভাবশালীদের হস্তক্ষেপ কমানো, আন্তর্জাতিক মান বাসেল 2 অনুযায়ী মূলধনের পর্যাপ্ততা বজায় রাখা, কেন্দ্রীয় ব্যাংককে শক্তিশালীকরণ, বড় খেলাপি ঋণীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাসহ যেসব শর্ত আরোপ করেছে তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ আমলে ব্যাংক খাতে সংস্কারের পরিবর্তে লুটপাট ও খেলাপি ঋণের সৃষ্টি করে আওয়ামী লীগ। ব্যাংকিং খাতকে প্রায় ধ্বংস করে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার আইএমএফের শর্তানুযায়ী ব্যাংক খাতে সংস্কারের বড় ধরনের উদ্যোগ নিয়েছিল। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ ২০২৫ জারির মাধ্যমে দুর্বল ব্যাংকগুলিকে একত্রিত করার প্রক্রিয়া গ্রহণ করা হয়। কিন্তু বর্তমান সরকারের বেশ কিছু পদক্ষেপের কারণে এসব উদ্যোগ বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আইএমএফের শর্ত পূরণে সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ করে রাজস্ব আদায়ে শর্ত পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে সংস্থাটি। আইএমএফের ঋণ প্রাপ্তির অন্যতম শর্ত ছিল রাজস্ব জিডিপির হার বাড়ানো। প্রতি অর্থবছর ০.৫% অতিরিক্ত হারে রাজস্বের পরিমাণ বাড়াতে হবে। ২০২৩ সালে যখন ঋণ অনুমোদিত হয় তখন রাজস্ব জিডিপির পরিমাণ ছিল ৭.৮%। এই হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব জিডিপির অনুপাত ৯.৫% উন্নীত হওয়ার কথা। কিন্তু জিডিপির তুলনায় রাজস্ব আদায়ে এই হার তো বাড়েইনি, বরং কমেছে।
সংশ্লিষ্টরা জানান আওয়ামী লীগ আমলে বেটা ম্যানিপুলেশনের মাধ্যমে ফুলিয়ে ফাঁপিয়ে জিডিপি বাড়িয়ে দেখানো হয়। এর ফলে জিডিপির আকার বেড়ে যায়। কিন্তু রাজনৈতিক কারণে এবং প্রভাবশালী ও বিভিন্ন গোষ্ঠী স্বার্থে কর অব্যাহতি ও কর রেয়াত দেওয়ার কারণে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি ঘটেনি। ফলে জিডিপির তুলনায় রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ হয়নি আওয়ামী লীগ সামামলে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কিন্তু আওয়ামী লীগ আমলে অবাধ লুটপাট, দুর্নীতি ও অর্থ পাচারে বিপর্যস্ত অর্থনীতির হাল ধরতে হয় অন্তর্বর্তী সরকারকে। এর মধ্যে আওয়ামী লীগের বড় ব্যবসায়ীরা বিদেশে পালিয়ে যাওয়া বা আত্মগোপনে চলে যাওয়ায় বিদ্যমান বাজার ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ে। এর ফলে একটি মন্দাবস্থা তৈরি হয়। দেশের অর্থনীতির ওপর বিভিন্ন ধরনের চাপ তৈরি হয়। রাজস্ব আদায় বাড়ানোর জন্য অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের জানুয়ারিতে ১০০টি পণ্য ও সেবায় ভ্যাট ও করের পরিমাণ বাড়ানো হয়। কিন্তু বড় ধরনের সমালোচনার মুখে বেশ কিছু পণ্য ও সেবার ক্ষেত্রে অতিরিক্ত ভ্যাট ও শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে কর অব্যাহতি সুবিধা দেওয়া বেশ কিছু প্রতিষ্ঠানের সেই সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও রাজস্ব আদায়ে কর জিডিপির শর্ত পূরণ করতে পারেনি এনবিআর। বর্তমানে কর জিডিপির হার ৭.৫% মধ্যেই অবস্থান করছে। আইএমএফের শর্তানুযায়ী চলতি অর্থবছরে এ হার ৯.৫% হওয়ার কথা। কিন্তু নতুন সরকারের মাত্র ২ মাস অতিবাহিত হয়েছে। রাজস্ব আদায়ে শর্ত পূরণ না হওয়ার বিষয়টি মূলত উত্তরাধিকার সূত্রে বিএনপি সরকারের কাঁধে চেপে বসেছে। আইএমএফ রাজস্ব আদায় বাড়ানোর জন্য সব ধরনের কর অব্যাহতি সুবিধা বাতিল করা, করের হার বাড়ানো, করের আওতা বৃদ্ধি, ভ্যাটের একক হার ১৫% বাস্তবায়নসহ বেশ কিছু শর্ত দিয়েছে। কিন্তু এসব শর্ত পূরণ করতে গেলে দেশের ব্যবসা বাণিজ্যে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন এনবিআর কর্মকর্তারা। কিছু যৌক্তিক শর্ত থাকলেও বাংলাদেশের বাস্তবতায় সব শর্ত মানা সম্ভব নয় বলে তারা মনে করছেন। তাদের বক্তব্য, শুধুমাত্র কর বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে গেলে দেশের ব্যবসা বাণিজ্য ও ইনভেস্টমেন্টে বড় ধরনের বাধা তৈরি হবে। বরং ব্যবসা বাণিজ্য ও ইনভেস্টমেন্ট বৃদ্ধির মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে হবে। এক্ষেত্রে করের হার না বাড়িয়ে করের আওতা বৃদ্ধি ও কর ফাঁকি রোধের কথা বলছে এনবিআর। এদিকে শর্ত পূরণ না হওয়ায় প্রতিশ্রুতি না পাওয়া গেলেও এই বিষয়ে আইএমএফের সঙ্গে আরও আলোচনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ঋণের শর্ত বর্তমান সরকারের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে বলে মন্তব্য করেন তিনি। সর্বশেষ তথ্যানুযায়ী চলতি অর্থবছরের ৯ মাসে রাজস্ব আদায়ে বড় ধরনের হোঁচট খেয়েছে এনবিআর। লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় ৯৮,০০০ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে। রাজস্ব আদায় কম হলে ব্যয় মেটাতে সরকার হিমশিম খাচ্ছে। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে সরকার গঠনের ১ মাসেরও কম সময়ের মধ্যে ফ্যামিলি কার্ড চালু করে। প্রথম পর্যায়ে দেশের ১৪ উপজেলায় ৩৭,৭৬৫ পরিবারের মধ্যে এ কার্ড বিতরণ করা হয় এবং প্রতিটি কার্ডধারী পরিবার মাসে ২,৫০০ টাকা করে পাবে। এছাড়া সরকার গত ১৪